মমতা পাত্তা দেবে। মমতার উদ্যোগ কি আছে বলতো? মমতা ইকুয়াল টু ক্ষমতা। হিটলার দেখাচ্ছে, হিটলারের তো ক্ষমতা ছিল। জয় গোস্বামী বলেছে যে দিদি থাকুক আর না থাকুক ক্ষমতায়, অনন্তকাল ভালোবেসে যাব, দূর থেকে ভালোবেসে যাব, পৃথিবীর জ্যোতি আলো। পৃথিবীতে সেই রবীন্দ্রনাথ কবে ছিল? তারপরে শুধু দিদি আর দিদি, আবুল বাসার, এইটুকু হয় কিনা শুধু দেখো দিদি। বড় করুণা হয় আপনার জন্য। শুধু খিল্লি হবে, ট্রোল হবেন আর মিম হবেন। ইদানিং না শুভেন্দু অধিকারী বীর মনে হচ্ছে। হ্যাঁ, যেটা যেখানে ওর গড়, মমতা ব্যানার্জির গড় কোনটা? ভবানীপুর। প্রত্যেক লোকটা ওখানে দাঁড়াতে গেলে কাঁপিয়ে। মমতা ব্যানার্জি আছে না, শুভেন্দু অধিকারী ভারত পশ্চিমবঙ্গের যে আসন চাইতো সেই আসনটাই পেত। 100% বিজেপি যেতে আসলে যেতে যেতে পারত, যদি শুভেন্দু অধিকারী মনে করতো আমার সিটটা কনফার্ম হতে হবে, আমি ঝুঁকি নেব না। কিন্তু সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গা পশ্চিমবঙ্গে যেটা মমতার বিরুদ্ধে দাঁড়ানো, যে ঝুঁকি, সেটা শুভেন্দু অধিকারী নিল। হ্যাঁ নিল। এটা তো বিস্ময়কর। দিদি বলল এক ভোটে হলেও জিতবো, তার কনফিডেন্টটা দেখুন। আর শুভেন্দু বলল কম করে 25,000 ভোটে জিতবো। এই যে সাহস, দিদি আপনার সাহস কি ইদানিং খুব কমে গেছে? আপনার যা কিছু সাহস ছিল ওটা কি শুভেন্দুর মধ্যে চলে গেছে? আপনার মধ্যে এখন কার সাহস বিরাজ করছে? জ্যোতিপ্রিয় মল্লিকের সাহস? তাহলে লয়ার থাকলে এই কাজ করা যায়? অর্থাৎ তোমার বড় লয়ার যে তুমি মমতা ব্যানার্জির কাছ থেকে মোবাইলটা কেড়ে চলে আসবে, সব ফাইলগুলো কেড়ে নেবে, ওই নবান্নে গিয়ে কেউ কিচ্ছু করতে পারবে না। এ রাজ্যের প্রায় 60 লক্ষ বিবেচনাধীন ভোটারের মধ্যে এখনো পর্যন্ত 29 লক্ষ ভোটারের নাম নিষ্পত্তি করা গিয়েছে। 29 লক্ষের নাম হয় চূড়ান্ত তালিকায় যুক্ত হয়েছে কিংবা বাদ গিয়েছে। তবে ধন্দ এখানেই যে নির্দিষ্টভাবে কতজনের নাম ঠিক যোগ হয়েছে বা ঠিক কতজনের নাম বাদ গেল, সেই সংখ্যা কমিশনের তরফে স্পষ্ট করা হয়নি। আপনার কাছে কি কোনো তথ্য? খবর আছে 40% বাদ গেছে। টোটাল নামের মধ্যে 60% যুক্ত হয়ে গেছে ভোটার তালিকা, আর 40% নাম বাদ গেছে, যা খবর আমি পেয়েছি, অন্তত যদি ভুল না হয়ে থাকে। এবার প্রশ্ন হচ্ছে এর জন্য দায়ী কি? লোকের তো প্রবলেম হচ্ছে। আমি গ্রামে গিয়েছিলাম ঈদের সময়, আমাদের আশেপাশের প্রতিবেশী, আমি লোকাল 4টে পাড়ার মোট প্রায় 1,000 লোক বাস করে, 4টে পাড়া, সব মুসলমান লোক আর কি, তাদের সবাইকে চিনি আমি মোটামুটি। তো তাদের মধ্যে প্রায় 300-350 লোকের ভোটার তালিকা নাম মানে অ্যাডজুডিকেশন চলে গেছে, বিবেচনাধীন হয়ে গেছে। মানে তারা ওখানকার স্থায়ী বাসিন্দা, যুগ যুগ ধরে বাস করছে। 1,000 জনের মধ্যে 350 মানে মুসলমান পড়া সব। এবং আমার নিকট আত্মীয় স্বজন যারা মানে অনন্তকাল ধরেই বাস করছে, তাদের নাম গেছে। যেমন ধরুন ইয়াসমিন, ইয়াসমিন লিখে ফেলেছে, সাবিনা ইয়াসমিন, সাবিনা ইয়াসমিন। মানে ভোটার তালিকা যারা করেছে তারা সব করেছে। ওদের কারো শাস্তি হবে না? যারা ভোটার তালিকা দীর্ঘদিন ধরে নামের বানান ভুল লিখেছিল যুগ যুগ ধরে, তাদের কি শাস্তি আছে? কারা করেছিল এটা তদন্ত হবে না? এবার প্রশ্ন হচ্ছে এইগুলোতে কিছু লোকের মধ্যে তো ভ্রান্তি তৈরি হচ্ছে। এখন প্রশ্ন কিচ্ছু না, এই সময়টা প্রশ্ন, সামনে ভোট আছে বলে প্রশ্ন। এছাড়া এখানে কিন্তু কোনো খামতি নেই। হোক না বিবেচনার দিন, হোক না, একটু মানুষের কষ্ট হবে, কিন্তু চিরতরে তার নামটা পরিচ্ছন্ন হয়ে যাবে, এটা তো দরকার। অনেক নামে ভুল ভাল, বাবার নামে ভুল ভাল, ছেলে মেয়ের নামের ভুল ভাল, ঠিক কি ঠিক নয় তো? সংশোধিত হয়ে যাওয়া দরকার ছিল। তাহলে সমস্যাটা একটাই, সময় চলে যাওয়া। সময় চলে গেলে কেন? এসআইআর করতে দেব না, আমার মৃতদেহের উপর দিয়ে এসআইআর হবে, আটকে দেব, দিল্লি চলে যাব, ধর্ণা দেব, এটা করে এসআইআর কাজটাকে প্রলম্বিত করেছিল মাননীয়া। শুধু সময়ের সংকট। বাকি আরো প্রায় 30 লক্ষের মতো ভোটার বিবেচনাধীন আছে, সেটার মূল্যায়ন হবে, নিষ্পত্তি হবে। এই যে সময় অল্প, তাতে কেউ কেউ ভিক্টিমাইজ হয়ে যেতে পারে। কারণ হচ্ছে যাদের নাম তালিকা থেকে বাদ হলো, তারা বলতে পারে যে না, আমাদের নাম তালিকা থেকে অন্যায় করে বাদ হয়েছে, তাহলে আর একটা ফর্ম ফিল আপ করতে হয়, করে আবার নিষ্পত্তির জন্য অ্যাপিল করতে হবে, তাই তো? সেটার জন্য তো সময় লাগবে, ভোট তো কাছে। তাহলে 26 ইলেকশনে তারা ভোট দেওয়া থেকে অনেকে বঞ্চিত হতে পারে, পরে আবার হয়তো ভোটার তালিকা ঢুকে যাবে। কিন্তু 26 ইলেকশনে একটা ভোটার, বৈধ ভোটার, ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হওয়ার কথা ছিল না, একটার জন্য একজনও ছিল না। তাহলে এই যে বিড়ম্বনা, নির্বাচন কমিশনের কোনো দায় থাকলে নিশ্চয়ই থাকতে পারে, আমি সেটাকে অগ্রাহ্য করছি। কিন্তু মাননীয়া এটা নিয়ে তো রাজনীতি করছে। মাননীয়ার নিজের দায় ছিল না? মাননীয় তো ভাবা দরকার ছিল যেতে বঞ্চিত হবে কারা? মতুয়ারা বঞ্চিত হবে, মুসলমানরা বঞ্চিত হবে, পিছিয়ে পড়া অনগ্রসর অন্তজ প্রান্তিক লোকেরা, যাদের দেখার কেউ নেই, যাদের বলার তেমন কোনো লোক নেই, তারা বঞ্চিত হবে। একটা অমর্ত্য সেনের কি হয়েছে, একটা দেবের কি হয়েছে, আমার বয়ে গেছে। একটা অমর্ত্য সেন, একটা দেব সমাজের চিত্র নয়, চিত্র হচ্ছে আম লোকগুলো।
এরা ভোট দিয়ে পাবলিককে ক্ষমতা আনে, এরাই মার খায়, এরাই রক্তাক্ত হয়, আর এরাই সরকারকে বাঁচিয়ে রাখে, এরাই ভোট। এই লোকগুলোর কথা বলছে। তো এরা এই কাজটা কিন্তু যথাসময় মিটে যেত, 1 মাস আগেই মিটে যেত, যদি বিলম্বিত না করতো, রুকাবট পয়দা যদি না করতো, ডিস্টার্ব যদি না করতো। আমি পরিষ্কার করে বলছি, নির্বাচন কমিশনের টেকনিক্যাল কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, বিরাট বড় একটা সমারোহ, ত্রুটি থাকা স্বাভাবিক, আমি ওটাকে মেনে নিচ্ছি, সেখানে নির্বাচন কমিশনের দায়টা আমি মেনে নিচ্ছি। কিন্তু আমি বেশি করে বলছি যে এসআইআর সফল চূড়ান্তভাবে কখন হওয়ার কথা, রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন যৌথ উদ্যোগে যদি কাজটা করতো, সমস্ত কর্মীরা, রিটার্নিং অফিসার থেকে শুরু করে বিএলও, এরা তো রাজ্য সরকারের কর্মী বা শিক্ষক, রাজ্য সরকারের, মমতা ব্যানার্জি লোকের, ত্রুটি বিচ্যুতি হয়ে থাকলে এরাই তো করেছে, এদের হাত দিয়েই তো হয়েছে। তাই এইটা হওয়ার পর সে ত্রুটিকে সংশোধন করার জায়গা, ইয়াস নিনের জায়গায় ইয়াস মিন হবে, তো ইয়াস নিনটাকে তো আলোচনার মধ্যে রাখবে, ভুল তো, নামটা বানানটা ভুল তো, তাই বিবেচনা দিন। ইয়াস মিনটা ইয়াস নিন হয় না, কিন্তু আমরা জানি ওটা সাবিনী ইয়াসমিনের নামে ইয়াসমিন আছে, এটা আমরা জানি, যারা স্থানীয়, যারা বাড়ি, যারা আশেপাশে, তারা সবাই জানে। সেই জন্য ওই জানাটাকে বাস্তবায়িত করার জন্য হিয়ারিং, বিবেচনা দিন ওই জন্য। কিন্তু একটাই সমস্যা, কিছু লোক ভোটার তালিকা থেকে, ভোটের দেওয়ার সুযোগ থেকে এই 26 ইলেকশন থেকে বঞ্চিত হতে পারে। আমার মাননীয়, আমার মৃতদেহের উপর দিয়ে এসআইআর হবে, মাননীয় আপনি বেঁচে আছেন না, ঈশ্বর আপনাকে বাঁচিয়ে রাখুন, কিন্তু আপনার মৃতদেহ হয়নি, হবেও না জানি, কিন্তু কিছু স্বচ্ছ লোকের ভোটার তালিকা থেকে নামটা চলে যাবে। হ্যাঁ দিদি, আপনি এই বিলম্বিত না করলে, প্রলম্বিত না করলে, দীর্ঘায়িত না করলে, জিহাদ ঘোষণা না করলে, নির্বাচন কমিশন হয়তো যথাসময় করতে দেব না, এটা জিহাদ, এটা তার নীতিবোধ ছিল জিহাদ, সেই ঘোষণা করাতে নির্বাচন কমিশন হয়তো যথাসময় এই বিবেচনাধীন ভোটারদের বিবেচনার পর্বটা সম্পন্ন করতে হয়তো পারবে না, যদি না পারে, যদি একজনও বঞ্চিত হয়, সে কালীঘাটে গিয়ে ধর্ণা দিতে পারে। ধন্যবাদ। সেই ধর্ণাকে লিড করবে কাজী মাসুম। আমি করবো না, তুমি যাবে, তোমার চ্যানেল যাবে, জনগণ যাবে, আর কি হচ্ছে নাকি, নির্বাচন কমিশনের লোক যাবে, যে আমরা চেয়েছিলাম গো, দিদি করতে দেয়নি গো, তোমরা ভোটার তালিকা নিশ্চয়ই আসবে গো, কিন্তু 26 ইলেকশনে তোমরা হয়তো আর সুযোগটা পেলে না, সেই সুযোগ না পাওয়া, এটা কার ক্ষতি হলো? দিদি ভয় দেখিয়ে কিছু লোককে বিভ্রান্ত করে ভোটে হয়তো ব্যবসা করে ফেলে, ভোটের ব্যবসাটা, ভোট পাওয়ার আতঙ্ক, আতঙ্ক হচ্ছে ভোটের ব্যবসা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন গণতন্ত্রের সব থেকে বড় উৎসব, আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোট নিয়ে ব্যবসা করেন। ভোটের ব্যবসা। আর এই ভোটের ব্যবসা সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আতঙ্ক, সে আতঙ্ক দিদির মধ্যে চ্যানেলাইজ হবে, দিদি এটা দৃঢ় বিশ্বাস। আজকে দিদি বিভিন্ন পোস্ট থেকে ইস্তফা দিলেন, চেয়ারম্যানের পোস্ট, সংখ্যালঘু চেয়ারম্যান, স্বাস্থ্য বিভাগের চেয়ারম্যান পোস্ট থেকে এইমাত্র একটু আগে দিদি ইস্তফা দিলেন। দিদি বলেন আমার পয়সা নেই, প্রত্যেকটা চেয়ারম্যানের লক্ষ লক্ষ টাকা হয়, চেয়ারম্যানের অনারারি পোস্টের জন্য লক্ষ লক্ষ টাকা হয়, 10টা চেয়ারম্যানের পোস্ট থেকে উনি ইস্তফা দিয়েছেন, তা প্রতিটা চেয়ারম্যানের পোস্টে যদি 1 লক্ষ টাকা তার রেমুনারেশন হয়, সাম্মানিক হয় মাসে, তাহলে 10টা চেয়ারম্যানের জায়গায় 10 লক্ষ টাকা। দিদির কিন্তু টাকা কম নেই, তো দান করে দেয়। তোমাদের চ্যানেলে কিছু দিয়েছে, দান করেছে কিছু না, ও দান করে দেয়। আমি আমি এরপর একটা প্রশ্নে আসবো যে অন্য রাজ্যে তো নির্বিঘ্নেই এসআইআর সম্পন্ন হলো, শুধু পশ্চিমবঙ্গে এত অসুবিধে কেন? প্রশ্ন সুপ্রিম কোর্টের, কি বলবেন? হ্যাঁ, পশ্চিমবঙ্গ, এখানে নির্বাচন হবে, 100 জন মরবে, অন্য জায়গায় নির্বাচন হবে, 1 ফোঁটা রক্ত পড়বে না, কি নির্বাচনের মূল্য আছে? আচ্ছা, নির্বাচন হবে, রক্ত পড়বে না, বোম ফাটবে না। আমি ওই আস কি ওই শওকাত মোল্লার স্থান হয়েছে এখন, ওই যেটা আমাদের নওশাদ সিদ্দিকের স্থান, ওই ভাঙড়ে পুকুর থেকে অজস্র বোমা বেরিয়ে এলো, তারপরে রাইফেল বেরিয়ে এসছে পুকুর থেকে, তারপর বোমা বাঁধতে গিয়ে কদিন আগে 2 জন মারা গেছে, তারপরে বন্দুক পাওয়া গেছে, পিস্তল, জেল মে পিস্তল, ভাঙড় মে বন্দুক, ভাঙড়ে বন্দুক টাকাই স্বাভাবিক। এবার এই বন্দুকগুলো, বোমাগুলো লোকের গায়ে পড়ার কথা, কিছু লোক মরেছে, ইতিমধ্যে 5-6 জন মরেছে, বেশি মরেনি। ইলেকশন ঘোষণার পর থেকে গলা কেটে দেওয়া হয়েছে রাজনীতিতে, দায়িত্ব সহকারে গলা কাটে, বলছে নাকি বউ নাকি ষড়যন্ত্র ছিল, তো শাসক দলের লোককে নিয়ে বউ যদি তার বরের গলা কেটে দেয়, এটার মধ্যে তো রাজনীতি আছে। তারপরে এখন একটা সেই কাশ্মীরি লোক নাকি তার প্রেমিকা নাকি যাই না একটা ওই পার্লারে ঢুকে কুচি কুচি কেটে দিল, কেটে দিয়ে নিজের গলাটাও কেটে দিল, কাশ্মীরি আবার মুসলমান চলে এলো আবার, দেখুন। তারপরে দেগঙ্গাতে
নিজের পার্টির লোক তার পার্টির লোককে মেরে দিল দেগঙ্গাতে। ইতিমধ্যে মৃত্যুযাত্রা শুরু হয়ে গেছে। তাহলে এই বোমাগুলো বন্দুকগুলো যে পাওয়া যাচ্ছে চারিদিক দিয়ে, বিশেষ করে ভাঙড়ে পাওয়া যাচ্ছে, এগুলো কতগুলো লোকের জান নেবে এই অঙ্কটা তোমরা কষো, যে কতগুলো জান যাবে। শুধু ৭৭টা না ২৭৭টা? আমি বারবার করে বলছি, ২৬-এর ইলেকশন কি ভোট হওয়ার জন্য, না মানুষকে হত্যা করার জন্য, মানুষকে খুন করার জন্য, মানুষকে দেউলিয়া করে দেওয়ার জন্য, মানুষকে সন্ত্রস্ত করার জন্য, বাড়িগুলোতে আগুন ধরানোর জন্য, আর হিংসা, হিংসার চাষ করার জন্য, ধর্মীয় হিংসা, রাজনৈতিক হিংসা। ধন্যবাদ। কমিশনের লেটার হেডে বিজেপির স্ট্যাম্প কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ কথা যে নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, তাই ওদের নোটিফিকেশনে বিজেপির ভোটের সিম্বল। প্রশ্ন তুলে সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়, কি বল? আমি কিচ্ছু জানি না। নির্বাচন কমিশন একটা স্বতন্ত্র স্বাধীন একটা উইং ভারতের গণতন্ত্রের, কোন দলের না নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন নিয়োগের ক্ষেত্রে কেন্দ্র সরকারের কিছু ভূমিকা থাকতেই পারে, এটা সাংবিধানিক ভূমিকা, এটা কেন্দ্র সরকারের ভূমিকা নয়। কিন্তু নির্বাচন কমিশন ভারতবর্ষের ভোট গণতন্ত্রের জন্য সম্পূর্ণ স্বাধীন একটা, যেমন বিচার ব্যবস্থা একটা স্বাধীন অর্গানাইজেশন, সেরকম নির্বাচন কমিশন একটা স্বাধীন অর্গানাইজেশন। কোথায় সিল মেরেছে কি স্ট্যাম্প আমি জানি না, আমার এটা জানা নেই। কিন্তু নির্বাচন কমিশনকে সম্মান দিতে হবে, তাদের স্বাধীন সত্তাকে মেনে নিতে হবে, তাদের যে সংবিধান প্রসূত অধিকার তাকে গ্রহণ করতে হবে, বরণ করতে হবে। মমতা সুপ্রিম কোর্টকে পাত্তা দেয়? মমতা কাউকে পাত্তা দেয়? বাজে কথা একদম আমাকে বলাবে না কিন্তু। মমতা পাত্তা দেবে? মমতার উদ্যোগ কি আছে বলতো? মমতা ইকুয়াল টু ক্ষমতা। হিটলার দেখাচ্ছে, হিটলার এত ক্ষমতা ছিল? হিটলার এত ক্ষমতা ছিল নাকি? পশ্চিমবঙ্গবাসী একটা ডিস্টোপিয়ান সোসাইটিতে বসবাস করছে, যেটা হিটলারের নাৎসি জার্মানিতে মানুষ বসবাস। নাৎসি জার্মানি অনেক পিছিয়ে ছিল, দিদি এগিয়ে আছে। হিটলারের একটা বাহিনী ছিল, হিটলার তাদের কথা শুনতো, বাহিনী ছিল তাদের কথা শুনতো, দিদির কথাই শেষ, সে কারো কথা শোনে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ কথা যে মধ্যরাতে লিস্ট কেন বের হবে? এখনো পর্যন্ত লিস্ট বুথে, ব্লকে, জেলায় কোথাও টাঙানো হয়নি। কালকেও দুজন আত্মহত্যা করেছে, তার আগেও দুজন আত্মহত্যা করেছে, প্রায় 220 জন মানুষের মধ্যে মারা গেল। কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকাউন্টেবিলিটি চাই। ওই বিএলওদের মধ্যে একটা অংশের লোকের খুব বয়স হয়েছে, এমনি মারা যেত তারা, এমনি অসুখী মারা যেত। ঠিক আছে, আর এত ভয়ে ভীতু লোক যদি সমাজে থাকে মরে যাই ভালো। এত ভয় ভীতু লোক থাকবে কেন সমাজে? মরে যাই ভালো। ঠিক আছে, মরে যাই, বেশ হয়েছে। আমি ওই জায়গায় যাচ্ছি না। নির্বাচন কমিশন রাত্রে ছেড়েছে কেন এই প্রশ্ন? এটা কারণ হচ্ছে দিদি রাতে জেগে থাকে, দিদির কথা ভেবে ছেড়েছে। দিদি রাত জেগে থাকে, একবেলা খায়, দিদি রাত 2-3টে পর্যন্ত জেগে থাকে। তুমি জানো তোমাদের মতো মাঝ ভাতকে শুয়ে পড়ে নাকি দিদি? দিদির কথা মাথায় রেখে দিদি রাত 2টোর সময় জেগে আছে, নির্বাচন কমিশনও জেগে থাকে। তাই লিস্টটা রাত 2টোতে প্রকাশিত হয়। রাত 2টোতে প্রকাশিত হলে একটা ব্যাপার, দিদির বাহিনী হঠাৎ করে ঝটিকে আক্রমণটা করতে পারে রাত 2টায়, কথা দিদি আক্রমণ করতে পারে, জেগে থাকে। সবাই তো জেগে থাকে না, কিছু লোক জেগে থাকে। তো এইটা কোনো আলোচ্য বিষয়? কখন লিস্ট প্রকাশিত হয়েছে? শুধু সমালোচনা। যাকে দেখতে পারে তার চলন বাঁকা। তোমাকে যদি দেখতে আমি না পারি, তোমার ওঠা খারাপ লাগবে, বসা খারাপ লাগবে, সমস্ত কিছু খারাপ লাগবে। বিয়ের আগে সেই প্রেমিকা অথবা নতুন নববধূ হ্যাঁ গো ও গো কত ভালোবাসা করে কথা বলতো না, তখন কি ভালোবাসাবাসি, তখন বিজেপির সাথে তৃণমূলের কি ভালোবাসাবাসি, তখন অটল বিহারী বাজপেয়ী কি প্রেম, বিজেপি ভালোবেসে মা দুর্গা করে এনে দিল তৃণমূলকে, মমতা ব্যানার্জিকে রাজ্যের মুখ্যমন্ত্রী করে, রাজ্যের মুখ্যমন্ত্রী করেছে কে? মমতাকে বিজেপি করেছে। তখন কি ভালোবাসাবাসি, তখন ফুলসজ্জা চলছে, বয়স হয়েছে এখন, আর ভালোবাসাবাসি নেই। এখন কিচ্ছু আর দেখতে পায় না। এখন বউয়ের যা কিছু দেখতে খারাপ, অন্য ঘরের বউটা ভালো, নিজের ঘরের বউয়ের আর কোনো কিছু ভালো লাগছে না, একেবারে অপছন্দ। চলা বলা, কথা বলা, হাসা কাঁদা, সমস্ত অন্যায়, সমস্ত পাপ। তাই দিদির কোনো কিছু পছন্দ হচ্ছে না নির্বাচন কমিশনের, বিজেপি যা করবে দিদির কাছে খারাপ, কারণ এই দাম্পত্যের বয়স হয়েছে, মধু হারিয়ে গেছে। ধন্যবাদ। কমিশনের পাশাপাশি বিজেপির বিরুদ্ধে আরো সুর চড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে পেছনের দরজা দিয়ে খেলছেন কেন, সামনাসামনি খেলুন, ক্লারিক্যাল মিস্টেক বললে হয়ে যাবে। নাকি এটা ইচ্ছে করে করা হয়েছে? আমরা সব রাজনৈতিক দলকে একসঙ্গে লড়াইয়ের জন্য বলছি, এক দলীয় শাসনের বিরুদ্ধে লড়তে হবে। কাকে কাকে বলছেন না সবাইকে লড়াই করার জন্য? সিপিআইএম কেও কি ডাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এবং বলছেন কমিশনের পাশাপাশি বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে বলছেন যে পেছনের দরজা দিয়ে খেলছে বিজেপি। তারা বিজেপিকে ভয় পেয়েছে বুঝি, ও দিদি বিজেপিকে ভয় পেয়ে যায় যে সিপিএম তো ছিল জগদ্দল পাথর, যদি ভুল করে সিপিএম চলে আসে কি হবে? দিদি গো, সিপিএম যদি ভুল করে বাংলায় ক্ষমতায় চলে আসে, সে তো জগদ্দল পাথর, সে তো হিংস্র,
ওদের মন্ত্রী বলেছিল পিপাসার্থ হয়ে মরে যাবে, তবু তৃণমূল সিপিএম এর লোকের থেকে জল খাবে না, এত সিপিএম খারাপ। এখন বিমান বসু দেখতে বেশ ভালো, বিমান বসুকে পাশের সিটে বসাচ্ছে। দিদি কে খারাপ, বিজেপি খারাপ না সিপিএম খারাপ, টস করুন আপনি। তাহলে বিজেপি যখন এত খারাপ জেনেছিলেন, এত ঘষঘুষা করেছিলেন কেন, এই সরকারের সাথে গিয়েছিলেন কেন? এর জন্য মোল্লাদের কাছে ক্ষমা চান, দুধেল গাইদের কাছে হাত জোড় করে মাথায় কাপড় দিতে হবে, কিন্তু নাহলে মুসলমানরা পছন্দ করবে। দিদি বিজেপির সাথে ঘর বেঁধেছে কেন, বিজেপি মন্ত্রিসভা গিয়েছিল কেন, মন্ত্রিসভা গিয়েছিল কেন? কয়লা মন্ত্রী, রেলমন্ত্রীটা পরে দিয়েছে, অনেক কাটাকাটি করতে, কয়লা মন্ত্রী করেছিল, খেলামন্ত্রী করেছিল। খেলা হবে কোন দিকে এসছে বুঝতে পারছি, খেলামন্ত্রী হয়েছিল, ক্রীড়ামন্ত্রী না কি একটা মন্ত্রী হয়েছিল। আমি বলবো কমিশনের বিরুদ্ধে তীব্র কটাক্ষ বান সানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যেটুকু নাম উঠেছে মনে রাখবেন আমার কেস করার জন্যই উঠেছে। এখন ওদের লিস্ট বের করতে ভয় কেন? নিশ্চয়ই তার মধ্যে স্বচ্ছতা নেই কমিশনের। স্বচ্ছতা থাকলে এতদিন লাগে? কি কি বাদ দিয়েছেন? একতরফা কি কোনো রাজনৈতিক দলের নাম ঢুকিয়েছেন কি বলুন? নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, মুখ্য নির্বাচন কমিশনার, তার পেটে একটু যন্ত্রণা হচ্ছিল বলে খবর আছে আমার কাছে, পেটে একটু যন্ত্রণা হচ্ছিল এবং একটু আগে ভালো হয়ে গেছে। আমার যদ্দূর মনে হয় দিদির আশীর্বাদে ভালো হয়ে গেছে পেটে যন্ত্রণাটা। জ্ঞানেশ কুমারের পেটে যন্ত্রণা আছে, ভ্যানিশ করে দিচ্ছিল না জ্ঞানেশ কুমার। আচ্ছা, পাগলামি তো একটা সীমা আছে, পাগলামি তো একটা সীমা আছে। আমি বঙ্গের ওই বিবেচনাধীন ভোটারদের বলছি, খুব দুর্ভাগ্য আপনাদের, এই সমস্যার মধ্যে মাননীয় আপনাদের ফেলেছে। নির্বাচন কমিশনের টেকনিক্যাল ত্রুটি থাকতে পারে, আমি অস্বীকার করছি না। এই যে বিলম্বিত বোধোদয়, এই যে বিলম্ব করে দেওয়া, যার জন্য 26-এ ইলেকশনে কেউ কেউ যদি বঞ্চিত হয়, বা উদ্বেগ, এই যে উদ্বেগটা, ওটা তো ভয়, লোক উদ্বেগ করবে কেন, আম লোক উদ্বেগের মধ্যে পড়বে কেন? তো বলছে লোকে মারা গেছে, তিনি যথেষ্ট দুঃখিত সেভাবে। অন্য রাজ্যে মারা যায়নি, পশ্চিমবঙ্গের লোকেরা এত তাড়াতাড়ি মারা যায় কেন, এইটা নিয়ে উনি ভাবতে পারেন। পশ্চিমবঙ্গের মানুষের স্বাস্থ্যের অবস্থা খুব খারাপ, স্বাস্থ্য পরিষেবা বলছি না, স্বাস্থ্যটাই খারাপ, এরা দ্রুত টেনশনে মারা যায়। ৭৩ জন টার্নিং অফিসারের অপসারণ। পশ্চিমবঙ্গে মোট ২৯৪টি কেন্দ্রে বিধানসভা কেন্দ্র রয়েছে, আর প্রতিটি কেন্দ্রে একজন করে রিটার্নিং অফিসার দায়িত্বে থাকেন। অর্থাৎ এই রাজ্যের মোট রিটার্নিং অফিসারের সংখ্যা ২৯৪ জন। তাদের মধ্যে ৭৩ জন অপসারিত হলেন ইতিমধ্যেই। সোমবার রাতে এই নয়া নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। একেবারে দাবাং মোডে কি কোথাও গিয়ে নির্বাচন কমিশন, মুখ্যমন্ত্রী কেন এত আতঙ্কে? আমি মুখ্যমন্ত্রীকে এবং অভিষেক বাবুকে বলছি, মাঝে মাঝে গ্যারেজ কুমার পশ্চিমবঙ্গে আসছে, আপনি যেটা বলেছেন করে দেখান, গাছে বেঁধে ফেলুন, নাহলে আর মুখ দেখাবেন না। এত অপরাধ করার পর আপনারা গাছে বাঁধবেন না, ওদেরকে ভাঙড়ে পাঠিয়ে দিচ্ছি আমি, শওকতকে বলুন যেন গাছে বেঁধে দেয়, নাহলে একটা কথা বলবেন না। চন্দিমাকে যাচ্ছে যে ধমক দিয়ে গেছে, ডিএম গুলোকে ধমক দিয়ে গেছে, এডিজি পুলিশের আইন শৃঙ্খলাকে ধমক দিয়ে গেছে, আপনাদের ধমক দেবে বলে মনে হচ্ছে। আমি বারবার বলছি, আপনার যোগ্যতা ক্ষমতাকে বাস্তবে রূপায়িত করুন, যেটা বলেছেন সেটা করে দেখান, গাছে বাঁধুন, মারবেন না, মারার কথা কিন্তু বলেনি, শুধু গাছে বাঁধার কথা বলেছে। দেখি কত ক্ষমতা আছে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভোটারকে বলেছি, ভণ্ডামি আর বাস্তবতা বুঝে নিন। দিদি গাছে যদি বাঁধতে না পারে, একটা ভোট দেবেন না, একটা ভোট পশ্চিমবঙ্গের কেউ দিদিকে দেবেন না, অভিষেককে দেবেন না, যতক্ষণ না জ্ঞানেশ কুমারকে গাছে বাঁধতে না পারে। কথার সাথে বাস্তবের মিল থাকতে হবে। আর গোটা দেশে মুসলমানদের পাহারাদার দিদি বলেছিলেন রেড রোডে, কত বছর বলছে, এবছর না, আমি হচ্ছি গোটা দেশে মুসলমানদের পাহারাদার। দিল্লিতে ওই ওই ওটা কি বলে, যেটা যোগীর রাজ্যে পাওয়া যায়, কি পাওয়া যায় ওটা, বুলডোজার, চারিদিকের মুসলমানদের ঘর ভাঙা হচ্ছে, দিদি কেন অনশন করে পাহারা দিচ্ছে না? উনি কবে পাহারাদার হবেন? এটা মিথ্যা কথা তো। তাহলে এক হচ্ছে জ্ঞানেশ কুমারকে বাঁধবো দড়ি দিয়ে গাছে, বাঁধেনি। গোটা ভারতবর্ষের মুসলমানদের পাহারাদার হবে, উত্তরপ্রদেশে অত্যাচার হলে সেখানে দিদি বসে থাকবে, দিল্লিতে হলে বসে থাকবে, রাজস্থানে বসে থাকবে, তাই তো? কোথাও পাহারা দিতে যায়নি। দিদি সত্যবাদী না মিথ্যাবাদী, এই দাবি মুসলমান সমাজ থেকে করা হোক। আর রাজ্যের ভোটারদের বলে দিই, জ্ঞানেশ কুমারকে যদি দিদি বা তার দলবল দড়ি দিয়ে না বাঁধতে পারে, একটা ভোট দিদিকে দেবেন না, একটা ভোট নয়। আগে জ্ঞানেশ কুমারকে বেঁধে দেখান, তাহলে বুঝবো আপনার কতটা মুরুদ আছে, কতটা আপনি সিংহ বা সিংহী, বা কতটা আপনি ব্যাঘ্র বা ব্যাঘিনী। ওসব ডায়লগ মারা বন্ধ করুন। ধন্যবাদ। শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। স্যার, শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। সেটা হচ্ছে নির্বাচন চলাকালীন অফিসার বদলি স্বাভাবিক, কিন্তু তারও একটা সীমা থাকা উচিত। গুরুত্বপূর্ণ দপ্তরের
ফুড, পিডব্লিউডি, পঞ্চায়েত শীর্ষ অফিসারদের অবজারভার করে সরানোয় রেশন উন্নয়ন এবং দুর্যোগ মোকাবিলায় সমস্যা হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এত মানুষের পরিষেবা ব্যাহত হলে তার দায় তার নয়। প্রশ্ন তোলেন ভিন রাজ্যের অফিসাররা কি বাংলার বাস্তবতা বুঝবেন? মূল অভিযোগ নির্বাচন কমিশনের পদক্ষেপে প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে। কি বলবেন? শোনো, এই নির্বাচনের এসআইআরটা করার কথা ছিল কার? এসআইআর এর মুখ্য নির্বাচন কমিশনার হওয়া দরকার ছিল পার্থ চট্টোপাধ্যায়ের। পশ্চিমবঙ্গের যে নির্বাচন কমিশনের যে মুখ্য যে পশ্চিমবঙ্গের, সেটা জ্যোতিপ্রিয় মল্লিকের। লেভেলটা বুঝুন, এরা নির্বাচনটা চালাতো, রাজ্যে যত মৃত ভোটার রেখে দিত আর তোমাকে আমাকে হাফিস করে দিত। এটা হয়েছে? হয়নি। তাই ভ্যানিশ হয়ে যাবে জ্ঞানেশ কুমার। জ্ঞানেশ কুমার কি হয়ে যাবে? জ্ঞান কি আছে? ভ্যানিশ হয়ে যাবে। শোনো পাগলামি, এইটা নিয়ে প্রশ্নের উত্তর আমি দেবো? কিছু আছে এর মধ্যে? কথার কোনো সারবত্য আছে? তোমাকে বলি, এইসব মোবাইল টোবাইল নিয়ে ওই বুম নিয়ে আমাকে আসবে না। গীত বিতানের জায়গায় ওই কবিতা বিতান না কি আছে পড়ো। হ্যাঁ, আর ওই কথাঞ্জলি পড়ো, গীতাঞ্জলিটা বাদ দিয়ে এইগুলো পড়াশোনা করো। দিদির পেছনে লেগো না, দিদির বইপত্র পড়ো। আর দিদি হেরে যাওয়ার পরও এপাং ওপাং চপাং ছাপা হবে, সেটা কে ছাপবে এটা একটু অনুসন্ধান করো। কে দিদির ছবি কিনবে এইটা একটু অনুসন্ধান করো। শুধু এই কাজটা করতে এখন তোমাদের এই ক্যাম্পেইন কলিগের বুমটাকে কাজে লাগাও। দিদির অনুপস্থিতিতে দিদির কেমন দশা উনি বলেছিলেন, যেটা জয় গোস্বামী বলেছেন, যে দিদি থাকুক আর না থাকুক ক্ষমতায়, অনন্তকাল ভালোবেসে যাব, দূর থেকে ভালোবেসে যাব, পৃথিবীর জ্যোতি আলো। পৃথিবীতে সেই রবীন্দ্রনাথ কবে ছিল? তারপরে শুধু দিদি আর দিদি, আবুল বাসার, এইটুকু হয় কিনা শুধু দেখো। দিদি বড্ড করুণা হয় আপনার জন্য। শুধু খিল্লি হবেন, ট্রোল হবেন আর মিম হবেন, আর কিচ্ছুটি হবেন না। মুখ্যমন্ত্রীর কেন্দ্র নামবাদ বহু মানুষের, ভবানীপুরে বহু মানুষের ঘরে ঘরে তালা, নামবাদ। এতেই কি কোথাও গিয়ে খেলা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল? মুখ্যমন্ত্রীর জন্য কি অশনি সংকেত? এই কথা অনেকে শুভেন্দু দিকে গালাগাল দিচ্ছে। আমার না শুভেন্দু অধিকারী সবসময় বীর বলে মনে হয়নি। আমাকে ইদানিং এর না শুভেন্দু অধিকারী বীর মনে হচ্ছে। হ্যাঁ, যেটা যেখানে ওর গড়, মমতা ব্যানার্জির গড় কোনটা? ভবানীপুর। প্রত্যেক লোকটা ওখানে দাঁড়াতে গেলে কাঁপে। মমতা ব্যানার্জি আছে না, শুভেন্দু অধিকারী ভারত পশ্চিমবঙ্গের যে আসন চাইতো সেই আসনটাই পেত। 100% বিজেপি যেতে আসলে যেতে যেতে পারত, যদি শুভেন্দু অধিকারী মনে করতো আমার সিটটা কনফার্ম হতে হবে, আমি ঝুঁকি নেব না। কিন্তু সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গা পশ্চিমবঙ্গে যেটা মমতার বিরুদ্ধে দাঁড়ানো, যে ঝুঁকি, সেটা শুভেন্দু অধিকারী নিল। হ্যাঁ নিল, এটা তো বিস্ময়কর। শুভেন্দু অধিকারী এই যে ঝুঁকিটা নিল, আর দিদি বলল এক ভোটে হলেও জিতবো, তার কনফিডেন্টটা দেখুন। আর শুভেন্দু বলল কম করে 25,000 ভোটে জিতবো। এই যে সাহস, দিদি আপনার সাহস কি ইদানিং খুব কমে গেছে? আপনার যা কিছু সাহস ছিল ওটা কি শুভেন্দুর মধ্যে চলে গেছে? আপনার মধ্যে এখন কার সাহস বিরাজ করছে? জ্যোতিপ্রিয় মল্লিকের সাহস? আমি জানি না। ধন্যবাদ। মমতা বন্দ্যোপাধ্যায়কে এক সাংবাদিক মানে সর্বভারতীয় স্তরের সাংবাদিক প্রশ্ন করেন যে ভবানীপুর থেকে কন্টেস্ট করতে চলেছেন শুভেন্দু অধিকারী, এবং তিনি সেই কথা রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ডোন্ট আস্ক মি পার্সোনাল কোয়েশ্চেন্স। মানে শুভেন্দু খুব ভালোবাসে, ও শুভেন্দুর বিরুদ্ধে বলতে চাইছে না, তোমরা জোর করে শুভেন্দুর বিরুদ্ধে বলাচ্ছ। ও জানে শুভেন্দুর যোগ্যতা, মমতা ব্যানার্জি জানে। মমতা ব্যানার্জির আমলে ওই মেদিনীপুরে ভোটটা মমতাকে দেখে হতো না, শুভেন্দু দেখে হতো। শুভেন্দু অধিকারী, শিশির অধিকারীদের দেখে হতো, এটা দুনিয়া জানে। তো এত ভক্তি করে শুভেন্দুকে, অন্য জায়গায় গালাগাল করে বাধ্য হয়ে অবশ্য। ওই দিনে কিন্তু শুভেন্দুকে যে কতটা ভক্তি করে, কতটা গ্রহণ করে, কতটা বরণ করে, দিদি বলে দিয়েছে যে পার্সোনাল কথা বলা যাবে না। অর্থাৎ দিদি কারো কোনোদিন পার্সোনাল কথা বলেনি। ওই হাঁসখালির মেয়েটি যে রেপ হয়েছিল, সে প্রেগনেন্ট ছিল, লাভ অ্যাফেয়ার ছিল, এটা পার্সোনাল কথা নয়। কারণ পার্সোনাল ব্যাপারে দিদি ইন্টারফেয়ার করে না, কোনোদিন করেনি। তাই শুভেন্দু ব্যাপারও করেনি। ধন্যবাদ। শেষ একটাই প্রশ্ন আপনার কাছে আজ। সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানিতে বিচারপতিদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় একদম দেখলাম রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বালের। শুনানি চলাকালীন কপিল সিব্বালের উদ্দেশ্যে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রকে বলতে শোনা গেল যে আপনি বলছেন ইডি তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রী জোর করে তল্লাশির জায়গায় ঢুকে পড়লেন, এরপর তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন রাজ্য প্রশাসনের দ্বারস্থ হতে হবে, আর তারা বিচারের আশা করবেন। এটা ফ্যাক্ট যে মুখ্যমন্ত্রী জোর করে তল্লাশির জায়গায় ঢুকেছেন। যদি আদালত বিচারপতি ফ্যাক্ট শব্দ ব্যবহার করেন,
তাহলে কি এর মানে আদালত কিছু প্রাথমিক তথ্যকে গুরুত্ব দিচ্ছে? এতে কি রাজ্য সরকারের অবস্থান দুর্বল হচ্ছে? উনি কি মমতা বন্দ্যোপাধ্যায় কি আর রেহাই পাচ্ছেন? আমি জানি না, এখনো মমতা ব্যানার্জি বাইরে ঘুরছে, এটাই যথেষ্ট। কেড়ে কুড়ে নিয়ে চলে এলো, ভারতের গণতন্ত্রকে কেড়ে নিয়ে চলে গেল, বাইরে ঘুরছে তো। সুপ্রিম কোর্টকে বলি বাইরে ঘুরছে না, ওটাই যথেষ্ট। এর চেয়ে লজ্জার আর দুঃখের কিচ্ছু নেই। আমি অবাক হয়ে যাই, জনগণ কি করবে বুঝতে পারছি না। যেখানে আইপ্যাক দপ্তরে পুরো অধিকার আছে যাবার, ইডির ফাইল কে নিচ্ছে, মোবাইল কে নিচ্ছে, তারপরও সে কেড়ে নিল, তারপর শাস্তি হলো না। আচ্ছা, আমরা গিয়ে এই মমতা ব্যানার্জির ঘর থেকে তার মোবাইলটা কে নেবো, বলো, শাস্তি হবে তো নাকি হবে না? হায় রে কি গণতন্ত্র! প্রভাবশালীদের হাতে আদালতে চলে গেল নাকি, বিচার ব্যবস্থা চলে গেল নাকি? বড় ধন্দ জাগে, প্রশ্ন জাগে। আমি খুব ব্যথিত, বলতে পারো তোমরা ব্যথিত, মানুষের কথা ভেবে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি জেল হতো তাহলে কি আপনি ব্যথিত হতেন? জেল কি হবে না হবে আইন ঠিক করে দেবে, কিন্তু সম্পূর্ণ বেআইনি কাজ করেছে তো। সেই বেআইনি কাজের শাস্তি কি হয়েছে, কতদিন চলে গেল? তারপরে কি মমতা ব্যানার্জি ভালো লয়ার আছে, তাই কি রেহাই পেয়ে যাবে? তাহলে গরিব লোকদের কি হবে? তাহলে লয়ার থাকলে এই কাজ করা যায়? অর্থাৎ তোমার বড় লয়ার আছে, তুমি মমতা ব্যানার্জির কাছ থেকে মোবাইলটা কেড়ে চলে আসবে, সব ফাইলগুলো কেড়ে নেবে, ওই নবান্নে গিয়ে কেউ কিচ্ছু করতে পারবে না। যে কোনো আইন, ধরো তোমার হাতে প্রচুর ভালো ভালো অ্যাডভোকেট আছে, কপিল সিব্বাল আছে, ধরো তোমার পকেটের ভেতরে, তোমার এই প্যান্টের পকেটে কপিল সিব্বাল আর মনু সিংজি না কি একটা মনু, হ্যাঁ, অভিষেক বচ্চন আছে, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, আর অভিষেক মনু সিং, সব অভিষেকে ভর্তি। কি শেখ, আমি পরিষ্কার বলছি, ধরো দুটো ওই অ্যাডভোকেট তোমার দুটো পকেটে আছে, তার মানে তুমি কালকে নবান্নে যাবে, দিদির ঘরে গায়ের জোরে ঢুকে যাবে, গায়ের জোরে, যারা আছে তাদেরকে ধুমধাম করে খুশি মেরে দেবে, কুম্ফু দেবে, কুম্ফু ঢুকে যাবে, দিদির ইন্টারনাল ফাইল সেটা তুমি কেড়ে নেবে, আর দামি মোবাইলটা খেয়ে নেবে, চটিটাও খেয়ে নিতে পারো, দিদি একটা আর এক জোড়া চটি ওখানে রাখা আছে, খেয়ে নিয়ে চলে আসবে, কিচ্ছু হবে না তোমার। কোনো আইন নেই, আদালত নেই, জেল নেই, কিচ্ছু নেই, কারণ তোমার দুটো পকেটে দুটো বিখ্যাত অ্যাডভোকেট কেনা আছে, কেনা গোলাম। কে? ওই অভিষেক বললে একটা, আর একটা কি, কপিল সিব্বাল। এটা কি ভারতবর্ষের গণতন্ত্র? এটা কি ভারতবর্ষের ন্যায় বিচার? ছি 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 ছি। তিনটি শব্দ শুধু, আমি কার উদ্দেশ্যে বলছি সেটা বলবো না, বুঝে নাও। ছি, ছি, আর ছি। ধন্যবাদ।